সংখ্যালঘু মোর্চা থাকবে কেন? প্রথম কথা হচ্ছে মুসলমানরা সংখ্যালঘু কিভাবে? এবং আমি বলছি বারে বারে যে সমস্ত হিন্দুদের গীতা, বেদ, উপনিষদ, হনুমান চল্লিশা বন্ধ করে আগে পবিত্র কোরআন হাদিসটা পড়া উচিত। তাদের জন্য শুভেন্দু অধিকারী ঠিক, যে যে আমার পাশে নেই আমি তার সাথে নেই। তাহলে হিন্দু রাষ্ট্রই আছে। যখনই সেকুলার সেটা হিন্দু রাষ্ট্র, যেখানে সেকুলার নয় সেটা হিন্দু রাষ্ট্র নয়। আমাদের বাঙালিরা একবার দেশ ভাগ হয়েছে, একবার উদ্বাস্ত হয়েছি, আরেকবার উদ্বাস্ত হব। এই মানসিকতা নিয়ে আমরা যেন বড় হচ্ছি। প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ নেবার মানসিকতা আমাদের মধ্যে কমে যাচ্ছে। আজকে আপনি নিশ্চয়ই বলতে পারেন অমর্ত্য সেন খুব কমনাল, উনি তো প্রচন্ড প্রো মুসলিম। তো অমর্ত্য সেন কেন ওখান থেকে পালিয়ে এখানে এসেছেন? মানে রিসার্চ করার জায়গা তো ওখানে ছিল, ঢাকাতে ছিল, ওখান থেকে এখানে পালিয়ে এলেন কেন? অপর্ণা সেন এখানে পালিয়ে এলেন কেন? সুচিত্রা সেন এখানে পালিয়ে এলেন কেন? আমাদের যত রকম ঋত্বিক ঘটক এখানে পালিয়ে এলেন কেন? আজকে মহেশ্বিতা দেবী এখানে পালিয়ে এলেন কেন? যত বিপ্লব এখানে, যেখানে হিন্দুরা বেশি, বিপ্লবের গল্প শেষ যেখানে মুসলমানরা বেশি। আমি সুশ্রী মমতা ব্যানার্জিকে আমি আহ্বান জানিয়েছি, আপনি রিয়েলাইজ করুন বাংলাদেশ থেকে, বাংলাদেশের হাসিনা থেকে রিয়েলাইজ করুন যে দুধের গায়ে সবসময় দুধের গায়ে থাকবে না, কিছুদিন পর্যন্ত থাকবে। তো জিজ্ঞেস করুন না যে মেটিয়াবুজ, গার্ডেন রিচ, খিদিরপুরে কম দামে খুব ভালো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, কজন হিন্দু ওখানে ফ্ল্যাট কিনবেন? কিন্তু মুসলমানদের যদি বলেন এখানে বালিগঞ্জে ফ্ল্যাট পাওয়া যাচ্ছে কম দামে, ওরা কিনবে। কারণ ওরা জানে যে হিন্দুদের মধ্যে এই অ্যাগ্রেসিভ জিনিসটা নেই। কারণ আমরা ছোট থেকে জন্মে বড় হয়েছি যে আমরা সবাই সবার ভাই। আমরা ছোট থেকে বড় হয়েছি রামকৃষ্ণ দেবের যত মত তত পথ দেখে। যেদিন হিন্দু মেজরিটি থাকবে না, আপনাকে আমার ইন্টারভিউ নিতে হলে বোরখা পরে আসতে হবে। যে কোনো জিনিসের রাষ্ট্রের পলিসি, তার একটা যখন প্রিন্সিপাল থাকে, একটা বাস্তবতা থাকে। বাস্তবতাটা কি? আজকে বাস্তবতাটা হচ্ছে এটা যে আমাদের দেশটা ভাগ হয়ে গেছে। কেন দেশটা ভাগ হয়ে গেছে? তার কারণ একদল লোক মনে করেছে এখানে তারা হিন্দুদের সাথে থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? তার কারণ পবিত্র কোরআন হাদিস অনুযায়ী একমাত্র মুসলমান ছাড়া অন্য মুসলমান ছাড়া অন্য কারোকে ভাই বা বন্ধু হিসেবে স্বীকার করা যাবে না, এটা কোরআন হাদিসে লেখা আছে। তাহলে এই যে মুসলিম চিন্তা ভাবনা, এই যে ইসলামিক চিন্তা ভাবনা, তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন আমি মনে করি একদম সঠিক বলেছেন। রাষ্ট্রের প্রিন্সিপাল এক হতেই পারে, কিন্তু বাস্তবতা যেটা সেটা মেনে নিতে হবে। এই বাস্তবতাটা যদি মেনে নিয়ে 1947-এ আমাদের এখানে পপুলেশন এক্সচেঞ্জ হয়ে যেত, তাহলে এই সমস্যাটা আর থাকতো না। শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি, আমি কোট আনকোট বলবো, তিনি বলছেন বিজেপি বাংলায় মুসলিম ভোট যখন পাই না তখন সংখ্যালঘু মোর্চা রাখারই বা দরকার কি? একদম ঠিক। সংখ্যালঘু মোর্চা থাকবে কেন? প্রথম কথা হচ্ছে মুসলমানরা সংখ্যালঘু কিভাবে? সংখ্যালঘু তো যদি বলতে যান খ্রিস্টানরা, সংখ্যালঘু তো পার্সিরা। মুসলমানরা আজকে 32%, পশ্চিমবঙ্গের জনসংখ্যার 32% হবার পর তারা সংখ্যালঘু কিভাবে থাকেন? এক। দুই হচ্ছে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন বাস্তবতা, উনি একটা উদাহরণও দিয়েছেন যে আমি একজনের ক্যান্সার পেশেন্টের জন্য তাকে 7 লক্ষ টাকার ব্যবস্থা করে দিয়েছিলাম, সে ভোটটা দিয়েছে তৃণমূলে, সেটা প্রশ্ন নয়। ভোটটা কেন তৃণমূলে দেওয়া হয়েছে? তার কারণ বিজেপিকে আনা যাবে না, বিজেপি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করে। বিজেপি এখানে ইউনিফর্ম সিভিল কোড চায়, বিজেপি চায় 3 তালাক চলবে না। এই কারণে আমি বিজেপিকে ভোট দেবো না। প্রশ্ন এখানে, প্রশ্ন প্রিন্সিপালের জায়গায়। এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছেন এটা অনেক আগে বলা উচিত ছিল, এবং অনেক বিশেষ করে এটা বিজেপির সমস্ত নেতাদেরই বলা উচিত ছিল। যেটা আজকে বিশ্বকর্মা বলছেন, হেমন্ত বিশ্ব শর্মা যেটা বলছেন আসামে, একদম বাস্তবতার ভিত্তি দাঁড়িয়ে, প্রিন্সিপাল দিয়ে হয় না। তাহলে গান্ধীজির এত বড় বড় কথা, দেশ ভাগ আমার বুকের উপর দিয়ে হবে, সেটা কিন্তু হয়নি সম্ভাবনা। এবং আমরা একটা বাস্তবতা জানি না, গান্ধীজি যখন কলকাতা এসছিলেন নোয়াখালী দাঙ্গার পরে বা কলকাতা দাঙ্গার পরে, এটা আমরা কেউ বলি না, গান্ধীজিকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। তার উপরে জলের বোতল ফেলা হয়েছিল, তাকে বিভিন্ন কুৎসিত ভাষায় গালাগালি করা হয়েছিল। কিন্তু গান্ধীর ইমেজকে তৈরি করার জন্য বা রাখার জন্য এই কথাগুলো কিন্তু আমরা কখনো বলি না। তখনকার পেপারে পাওয়া যাবে
একটি বই আছে বোধহয়, ওই 15 দিন বা সামথিং এরকম বই, সেখানে তার ভিভিড ডেসক্রিপশন করা আছে। কিন্তু একটা কথা তো বলতে হয়, আপনারা বারংবার বলেছেন, আপনাদের বিভিন্ন কথাবার্তা উঠে এসেছে রাষ্ট্রবাদী মুসলিম তত্ত্ব, সেটা কি করে কিভাবে দেখুন, দেখছেন সেটা? যে মুসলমান মনে করে এটা ভারতবর্ষ, যে মুসলমান মনে করে গঙ্গা তার পবিত্র, যে মুসলমান মনে করে যে ভারতবর্ষের মাটি পবিত্র, যে মুসলমান মনে করে বন্দে মাতরম সঙ্গীতে ধর্ম নিরপেক্ষতা বিঘ্নিত হয় না, সে রাষ্ট্রপতি মুসলমান। আর রাষ্ট্রপতি মুসলমান যে, তার জন্য তো আলাদা সংরক্ষণের দরকার নেই, সংখ্যালঘু মোর্চার দরকার নেই। রাষ্ট্রপতি মুসলমান তো আমার মতন একজন মানুষ, যে ভারতবর্ষকে মা মনে করে, যে ভারতবর্ষের কোনো একটি প্রান্তে কোনো একটি মানুষের কষ্টটা যে উপলব্ধি করে যে সেটা আমারও কষ্ট। পবিত্র কোরআন হাদিস পড়বেন। আমি কেন বারে বারে পবিত্র কোরআন হাদিসের কথা বলছি, এবং আমি বলছি বারে বারে যে সমস্ত হিন্দুদের গীতা, বেদ, উপনিষদ, হনুমান চল্লিশা বন্ধ করে আগে পবিত্র কোরআন হাদিসটা পড়া উচিত। যে পবিত্র কোরআন হাদিসে পরিষ্কার বলা হচ্ছে কোনো নন মুসলিমকে বন্ধু হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না, বন্ধুত্ব করা যাবে না, এটা পরিষ্কার ভাষায় লেখা আছে। তার অবভিয়াসলি সেখান থেকে যিনি বেরিয়ে আসবেন তিনি ভারতবর্ষের মানুষ। যারা জাতীয়তাবাদী মুসলিমের কথা বললেন আপনি, যিনি বেরোতে পারবেন না, যিনি মনে করবেন যে কোরআন হাদিসে যেটা বলা হচ্ছে সেটাই ঠিক, তিনি হবেন না। আমরা দেখলাম সেদিনকে শুভেন্দু অধিকারী এই কথা বলার কিছুক্ষণের পরই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর মন্তব্য, তিনি বলছেন, আমি কোট আনকোট বলছি, সুকান্ত মজুমদার পরক্ষণেই বলেন শুভেন্দু অধিকারীর মন্তব্য দল অনুমোদন করে না, সংখ্যালঘু মোর্চার কর্মীরা আমাদের সম্পদ। এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কোনটা ঠিক, শুভেন্দুর লাইন না সুকান্তর লাইন? দেখুন, আমি তো বিজেপির মুখপাত্র নই, কিন্তু পরিষ্কার বলছি, বাস্তবতার ভিত্তিতে যদি ভাবেন তাহলে সুকান্তর লাইন নয়, শুভেন্দুর লাইনই হচ্ছে বাস্তব। আমাদের প্রত্যেক দিনের বাস্তবতার ভিত্তিতে প্রমাণ করতে হবে, প্রমাণিত হয়েছে। একদম অন ক্যামেরা বলছেন? আমি অন ক্যামেরা বলছি। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। গতকাল মাদারীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি ছেলে, তার নাম মোস্ট প্রবাবলি দীপ্ত দে, সে পুলিশের গুলিতে মারা গেছে এই ছাত্রলীগের সাথে আন্দোলন করতে গিয়ে। আপনি দেখবেন সেখানে তাকে পরিষ্কার বলা হয়েছে, যেহেতু সে হিন্দু, যদিও ছাত্রলীগের এই আন্দোলনে, কোটার বিরুদ্ধে আন্দোলনে সে মারা গেছে, যেহেতু সে হিন্দু তাই তাকে শহীদের মর্যাদা দেওয়া যাবে না। এই শিক্ষা যে বই থেকে বলা হচ্ছে, এই শিক্ষা যে আদর্শ থেকে বলা হচ্ছে, এই শিক্ষা যে প্রিন্সিপাল থেকে বলা হচ্ছে, সেই আরবি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে সংখ্যালঘু মুসলিম বলে কিছু থাকবে না, রাষ্ট্রবাদী মুসলিম বলে কিছু থাকবে না। একটাই প্রশ্ন, আমরা এটাকে অনুমোদন করি কি করি না। যে অনুমোদন করবেন না তিনি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করবেন, যিনি অনুমোদন করবেন তিনি সংখ্যালঘু হিসেবেই থাকবেন। তাদের জন্য কোনো মোর্চার দরকার নেই, তাদের জন্য শুভেন্দু অধিকারী ঠিক, যে আমার পাশে নেই আমি তার সাথে নেই। একদমই, আপনি যেরকমটা বললেন সেই বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ নিয়ে বলবো। ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশ ঘিরে জ্বালিয়ে দেওয়া হলো জেলখানা, কি বলবেন? দেখুন, কোটা বিরোধী আন্দোলন যে শুরু, আলটিমেটলি আন্দোলনটা কিন্তু হিন্দু বিরোধী, ভারত বিরোধী। যদি আপনারা রিসেন্ট কয়েকটা ওদের মিছিল দেখেন, সেখানে বারে বারেই বলা হচ্ছে যারা এই ভারতবর্ষের প্রতি সামান্য সিম্পেথি আছে এখানে ভারতবর্ষে চলে যাক, এবং বলা হচ্ছে হিন্দুদের দিকে তাকিয়ে। এই আন্দোলন অলওয়েজ হিন্দু বিরোধী আন্দোলনে পরিণত হবে। এটা ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশে যে কোনো মুসলিম এজিটেশন, মুসলিম আন্দোলন আলটিমেটলি অভিমুখটা দাঁড়িয়ে যায় হিন্দু বিরোধী আন্দোলনে, হিন্দু মন্দির ভাঙায়, হিন্দু মহিলাকে ধর্ষণ করার আন্দোলনে, হিন্দুদের খুন করার আন্দোলনে। এটা হচ্ছে বাস্তবতা, এবং এই বাস্তবতাটা শুরু হয়ে গেছে। আজকে ওখানে ভারতবর্ষের ট্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে, ভারতবর্ষের গাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করুন, যেটা কেউ খেয়াল করিনি, এই আন্দোলনটা শুরু হওয়ার 3 মাস আগে বা 4 মাস আগে থেকে ওখানে ভারত বিরোধী স্লোগান আস্তে আস্তে তোলা হচ্ছিল। ভারতীয় পণ্য বর্জন করতে হবে, ভারতীয়দের সমস্ত কিছু বর্জন করতে হবে, ভারতীয় সিনেমা বর্জন করতে হবে, ভারতীয় যে টিভি ওগুলো বন্ধ করতে হবে, বর্জন করতে হবে। এই ক্যাম্পেইন কিন্তু শুরু হয়েছিল অনেক আগে। ঠিক আপনি যদি দেখেন 1946-এ নোয়াখালীর দাঙ্গা শুরু হয়েছিল 10ই অক্টোবর। ঠিক তার 3 মাস আগে থেকে ওখানে ক্যাম্পেইন চলছিল, কোনো হিন্দুদের থেকে কোনো সাহায্য নেওয়া যাবে না, কোনো হিন্দুর বাড়ির ওখানে সুপারি বাগান ছিল প্রচুর, কোনো হিন্দুর থেকে সুপুরি কেনা যাবে না, কোনো হিন্দুর থেকে কোনো ব্যবসায়িক কাজকর্ম যোগাযোগ করে রাখা যাবে না, এবং কোনো হিন্দু লয়ারের কাছে কোনো মুসলিম ক্লায়েন্ট যাবে না। এটা কিন্তু
ইতিহাস। তারপরেও 10ই অক্টোবর নোয়াখালীর দাঙ্গা। ঠিক একইভাবে এই যে ছাত্র আন্দোলন আমরা দেখছি, এটা ছাত্র আন্দোলন নয়, এটা জামাতের আন্দোলন বা বিএনপির আন্দোলন, পুরো মৌলবাদীদের আন্দোলন। এবং এই আন্দোলনের পরিকাঠামোটা ঠিক করা হয়েছিল 6 মাস আগে থেকে, যখন দীর্ঘদিন ধরে একটা ভারত বিরোধী ক্যাম্পেইন বাংলাদেশে চলছে, যে ভারতের পণ্য বর্জন করো, ভারতবর্ষকে বর্জন করো।